এবং বিভিন্ন সময় যে আপনার চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানগুলো, এগুলো কিন্তু খুব থেমেটিক হয় এবং প্রচণ্ড গবেষণাধর্মী থিম নিয়ে সেই থিমটাকে ভিজুয়ালাইজেশন করা, পোর্ট্রে করা, সেটার প্রেজেন্টেশন করা, প্র্যাকটিস করা, এই ক্ষেত্রে কতটা মানে আপনি তার কাছ থেকে এই দিক নির্দেশনাগুলো পেয়েছেন সাজানোর ব্যাপারে? এইটা তো ধরো, এটা তো মানে এটা তো সংকটের ব্যাপার না, একটা ওনার সাথে পরামর্শ করে সবসময় করতাম, কিন্তু আমার যখন ওই যে সার্ধশতবর্ষের সময় অনেক রকমের সংকট পার হতে হয়েছে, কিন্তু মামা আমার সাথে ছিলেন। একবার বিচারপতি হাবিবুর রহমানের কাছে গেলাম যে উনি একটা অনুষ্ঠানের সভাপতি, মামা বললেন ঠিক আছে আমি নিয়ে যাব। তো উনি তো যাওয়া মাত্রই বিচারপতি বলে, আনিস মামা বলতে যে এটা আমার ভাগ্নি, তো উনি ঠাট্টা করলেন যে ও মামার সাথে আবদার, মামা বাড়ির আবদার, তা মামার আবদার তো রাখতেই হবে যখন মামা নিজে নিয়ে এসছে। আমার সাথেও গেলেন। তারপরে আমরা গেলাম আমাদের সঞ্জিদা আপার কাছে, ওনাকে একটুখানি অনুষ্ঠান ওই করার জন্যে। তো আমার সাথে পুরো গেলেন। তো সঞ্জিদা আপা যাই হোক কোনো কারণে ওনার একটু মত মানে ওনার মতের সাথে মিলছিল না, বা উনি যে কারণে কিছুতেই রাজি হচ্ছিলেন না। তো রাজি না হয় উনি একটুখানি, যেটা হয় যে কথার পিঠে কথা, একটুখানি বিরক্ত হয়ে ওনার যে ক্ষোভটা প্রকাশ করছেন। আমি তো চুপ করে আছি, কিছু উত্তর দিচ্ছে না। আনিস মামা আমার পাশে বসা, পুরোটা সময় পুরো শুনলেন, এবং আমার সাথে ক্ষোভটা যখন দেখাচ্ছেন আপা, তখন ওর পাশে বসে আছে উনিও আনিস মামাকেও বলছেন। তো আমরা দুইজন মিলেই পুরো শুনলাম, এবং আমার তখন এত খারাপ লাগছে যে আমার আপাকে আমার সাথে করতে গিয়ে উনিও মাঝখান থেকে শুনলেন কথা। এই যে প্রত্যেকটা সংকটে যেখানে আমি বুঝতে পারছি না যে কি করব, তারপরে এই যে আমরা একটা ইউনিভার্সিটি করার, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের যে একটা, সেটা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন আনিস মামা। তো নানা রকমের জটিলতা, আর মানে অনেক অনেক জটিলতা। তো আমরা একদিন গেলাম সের কাছে, এইচ.টি. ইমাম, মাননীয় উপদেষ্টা, ওনার কাছে গেলাম। তো গিয়েই প্রথমে বসেই মামা, এই যে বললাম যে মানুষকে ভীষণ সম্মান করতেন, ছোট বড় বলে কোনো, গিয়েই উনি বলছেন যে বন্যার একটা স্বপ্নের ইউনিভার্সিটি যে করতে চায় রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়, তো এটা তো বিশাল জটিলতা, তো আপনার কাছে আসতে হলো। এই যে কথাগুলো বলা, হ্যাঁ মানে আসলে তো উনি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন, আমরা তো সব মেম্বার, কিন্তু ওনাকে নিয়ে করা, কিন্তু এই যে মানুষকে সম্মান করে বলাটা, প্রত্যেকটা যখন যেখানে ঝামেলায় পড়েছি, সংকটে পড়েছি, মামা আছেন, এবং একবারের বেশি দুবার বলতে হয় না। আর এবং এটা খালি এই ধরনের না, পারিবারিক ঝামেলাও, কার কোথায় সমস্যা কি হয়েছে, মামা আছেন সাথে। কেউ অসুস্থ, কেউ মারা গেছেন, সবার আগে মামা এসে পৌঁছে গেছেন। খাবার টেবিলে 10 জন আছে, 10 জন ঠিক মতো খাচ্ছে কিনা স্যার কিন্তু সবগুলো খেয়াল রাখতেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এত বড় মাপের একজন মানুষ, এত বড় মাপের পণ্ডিত, কত বছর, সেই 50 দশকের শেষ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। মারুফুল ইসলাম, আমরা আসলে একদম গতানুগতিকতার বাইরে আমি একটি কথা বলতে চাই, যে আপনি একটি কথা বলেছেন যে আসলে যে এটিকেটস, এই শুধুমাত্র ক্লাস করানো নয়, শুধুমাত্র ক্লাসের যে পুঁথিগত বিদ্যাটা শুধুমাত্র শেয়ার করা নয়, জীবনের সবকিছু, এই যে জীবন দর্শন এবং জীবন সাজানো, জীবনে সেইভাবে পথ চলার ব্যাপারে যেভাবে স্যার অনুপ্রাণিত করেছেন, সেটা যদি একটু আপনি আমাদের তরুণ যে বন্ধুরা আছেন তাদের সঙ্গে যদি একটু শেয়ার করতেন। আমাদের আসলে ফিলোসফার্সরা তো যুগে যুগে আসলে ইন্সপায়ার করেছেন, সেটা আমরা দেখে এসেছি পৃথিবীর সে একদম প্রথম সময় থেকে, সভ্যতার পর থেকে, বিভিন্ন বিপ্লবের পর থেকে, বিভিন্ন শিক্ষা নিয়ে, দার্শনিক নিয়ে যত এগিয়েছেন, পৃথিবী যত এগিয়েছে, সব জায়গায় কিন্তু একটি কোনো না কোনো একটি মডেল কিন্তু আসলে দাঁড়া হয়। তারা তাকে নিয়ে আরও স্টাডি করে, তরুণরা স্টাডি করে, তারা সেইভাবে তাদের জীবনকে, গঠনকে সাজান, ইন্সপায়ার্ড হন। তাদের জন্য আপনি যদি বলতেন। এটা কিন্তু স্যার নিজে বলেছেন। স্যারের 80 বছর পূর্তি উপলক্ষে চন্দ্রাবতী একাডেমি থেকে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, স্যারকে সম্মান জানিয়ে, সম্বর্ধনা দিয়ে। সেখানে স্যার বলেছিলেন স্যারের বক্তৃতায় যে স্যারের জীবনের দুটো হচ্ছে প্রধান বিষয়, একটা হচ্ছে সত্যানুবর্তিতা, যেটা তিনি তার মার কাছ থেকে পেয়েছেন, আর একটা হচ্ছে সময়ানুবর্তিতা, যেটা বন্যাপা একটু আগে বলেছেন, সেটা তিনি তার বাবার কাছ থেকে পেয়েছেন। স্যার বলেছেন যে আমার বাবা কখনো ঘড়ি ব্যবহার করতো না। স্যার বলেছেন অনেকবার বলেছেন যে স্যারের বাবা কখনো ঘড়ি ব্যবহার করতেন না, কিন্তু স্যারের বাবাকে দেখে তারা বুঝতে পারতেন যে এখন 12টা বাজে, এখন 3টা বাজে, এখন রাত 8টা বাজে।
অর্থাৎ সময় ধরে ধরে উনি যে কাজগুলো করতেন কোনোদিন সময় সত্যানুবর্তিতা এবং সময়ানুবর্তিতা। সময়ানুবর্তিতা। আরেকটা বলেছি স্যারের 3টা, ওই যে বললাম বোধ আমাদের জীবনে, যে কাণ্ডজ্ঞান, যে কোনটা করব কোনটা বলবো এইটা, আর একটা হচ্ছে পরিমিত বোধ, কতটুকু করব কতটুকু বলবো, একটা ঔচিত্য বোধ, কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না, বা কোনটা কোথায় করা ঠিক, বা কখন করা ঠিক বা কখন ঠিক না, এগুলো কিন্তু আমরা ঠিক মতো বুঝে উঠতে পারি না মাপটা ঠিক এবং করতে পারি না। এবং এটার আবার প্রয়োগ করতে পারি না। আমরা স্যারকে দেখেছি, স্যার এটা পারেন। ওই যে বললেন যখন শিশুদের সঙ্গে উনি আড্ডা দেন, গল্প করেন, তখন তাদের মতো হয়ে যান, কারণ তিনি জানেন যে তখন কি বলা উচিত, কি করা উচিত, কতটুকু। আমার যখন 80 বছরের 90 বছরের মানুষজনের সঙ্গে উনি মিশেন, তখন সেইভাবে মিশেন। তো এই বোধ এবং এই যে সত্য এবং সময়ের প্রতি আনুগত্য, এগুলি স্যারকে সবার কাছ থেকে আলাদা করেছে। এবং আরেকটা মারুফ, যখন উনি এত সভা সমিতিতে সবসময় তো যেতে হতো, বলতে হতো, কিন্তু এত প্রিসাইজ ওনার বলা, পরিমিতি বোধ, এত প্রিসাইজ, মানে অতিরিক্ত কথা বলতেন না, একেবারে প্রাসঙ্গিক। বেশিরভাগ ক্ষেত্রেই হয় যেটা, কথা যারা বলেন অনেক বলতে থাকেন উনি কিন্তু একদম ঠিক যেটুকু বলার ছলাইন হলে ছলাইনের উনি মধ্যেই। সবচেয়ে মানে সংক্ষিপ্ত, সবচেয়ে সংক্ষেপে বলতেন, কিন্তু সব কথা বলতেন। হ্যাঁ। অনেকে তো অনেক কথা বলে জি। কিন্তু সব কথা বলে না, স্যার সংক্ষেপে সব কথা বলে। মাজার ভাইয়ের কাছে একটু চলে যায়। মাজার ভাই একটু বলবেন যে যতগুলো বইগুলো স্যার রেখে গেলেন, এগুলো কেমন করে সেই আলোটা ছড়াবে, কেমন করে, কত প্রিসাইজলি। এবং আমরা বলেছি একটি কথা বারবার, আমাকে অনুষ্ঠান নিয়ে আমরা যখন বসবো, আজকে আমরা সবাই কথা বলছি, মনের মধ্যে অনেক ভেতরে একটি কান্না থাকলেও কিন্তু আসলে একটা মানুষের রেখে যাওয়া কাজ, একটা ব্যক্তি যখন আসলে এত বড় সার্বজনীন একটি অবস্থানে যান, অনেকের কাছে শিক্ষাগুরু হয়ে ওঠেন, অভিভাবক হয়ে ওঠেন। তিনি যখন ফলোয়ার সৃষ্টি করেন, তিনি যখন আসলে তার ইমেজকে, তার ফিলোসফিকে আসলে প্রক্ষেপণ করতে পারেন আরেকজনের মধ্যে, সেটা অনেক বড় সাকসেস হয়ে ওঠে। এই যে আজকে যে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবাদ, এই সব কিছুতে যে অগাধ পাণ্ডিত্য, যেটা স্যার আসলে অবাধ বিচরণ করেছেন সেই জায়গায়, সেখানে খুব প্রিসাইজলি তিনি লিখেছেন, বলেছেন, সেই দিকটা যদি মাসাবে আপনি বলেন যে কতখানি ভ্যালু তিনি বইয়ের মধ্যে রেখে গেলেন, এবং এটা প্রজন্মের জন্য কতটা সম্পদ হয়ে রইল। আজকে স্যার চলে গেছেন ওপারে, কিন্তু এপারে যে প্রজন্ম বেড়ে উঠছে, তারা কতটুকু আজকে ঋদ্ধ হবে তার গবেষণাধর্মী লেখাগুলো দিয়ে, তার লেখা দিয়ে, তার প্রিসাইজলি করা ওয়ার্কগুলো দিয়ে। আমার মনে হয় যে স্যারের যে মানে সৃষ্টিকর্মগুলো আছে, এগুলো পাঠ করার মাধ্যমেই আমরা স্যারের কাজ মূল্যায়ন করব, এবং এগুলোর মাধ্যমে অনেক কিছু শিক্ষণীয় আছে। স্যারের যে সমস্ত বই আছে সেগুলো যদি মানে কেউ পড়ে, তাহলে এখান থেকে তার জীবনের প্রত্যেকটা বিষয়েই মানে শিক্ষণীয় আছে। আমার কাছে যে বিষয়টা খারাপ লাগছে, যে অনেকগুলো কাজ অসম্পূর্ণ রয়ে গেল আর কি। মানে আমাদের সাথে স্যারের অনেকগুলো কাজ ছিল, যেমন ওই যে বললাম যে বঙ্গবন্ধুর যেটা একটা কিংবদন্তি, এরপরে একটা 100 মুক্তিযুদ্ধের গল্পের একটা সংকলন, এটার সম্পাদনা শেষ, শুধু ভূমিকাটা লেখা বাকি ছিল। এরপরে আরো কিছু কাজ ছিল স্যারের সঙ্গে, যে কাজগুলো মানে অসম্পূর্ণ থেকে গেল। তা আমি মনে করি যে স্যারের যে সমস্ত বই আছে, সেগুলো যত মানে নির্ভুল ভাবে যেন এগুলো ক্রমাগত প্রকাশিত হয়। অন্য প্রকাশের বাইরেও কিছু অন্যান্য জায়গা থেকেও কিছু বই আছে, সেই বইগুলো যেন মানে প্রকাশিত হয়, এবং কখনোই যেন আউট অফ প্রিন্ট না হয়। এবং এই বইগুলো পাঠ করার মাধ্যমে মানে আমরা স্যারকে স্মরণ করব, স্যারকে মনে রাখবো, স্যারের আদর্শকে আমরা নিজেদের মধ্যে চর্চা করার চেষ্টা করব। আমি আরেকটা জিনিস যোগ করি 1 মিনিট, যে স্যারের কিন্তু আরেকটা দিক হচ্ছে যে সামাজিক দায়িত্ববোধ, সমাজের প্রতি অঙ্গীকার। এবং এই জন্য আমরা দেখি যে স্যার যখন উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র, তখন স্যার ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। 60-এর দশকে উনি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 1971 সনের মুক্তিযুদ্ধে ওনার সক্রিয় ভূমিকা ছিল। বাংলা সংবিধানের, আমাদের বাংলাদেশের সংবিধানের বাংলা ভাষ্যটা তিনি প্রণয়ন করেছেন। 80-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এবং এই যে শেষমেশ
যে যুদ্ধাপরাধীর যে বিচার হলো সেই এই অপরাধীর বিচারে তিনি কিন্তু সাক্ষী দিয়েছেন এবং সেই অপরাধীর ফাঁসি হয়েছে। অর্থাৎ তিনি জীবনের যতগুলো মাত্রা আছে, যতগুলো দিক দিগন্ত আছে, সব ক্ষেত্রে তিনি সক্রিয় ছিলেন এবং দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। আর সাংগঠনিক দিক থেকে একটু জানতে চাই, আমি আসলে প্রশ্নটা শেষ করতে চাই। আজকের দিনে আমি জানি আপনারা সকলেই আপনাদের মন অনেক খারাপ এবং স্বজন হারানোর শোক, সেটি শুধু বলবো না, এটা হচ্ছে এমন আত্মজন, মানে একেবারে নিজের ভিতরে আমার আপনার চেয়ে আপন যেজন, এরকম আপন যেজন। জি, এবং সেই জায়গাতে সাংগঠনিকভাবে যদি আমি একটু রেজনা চৌধুরী বন্যার কাছে জিজ্ঞেস করতে চাই যে শুধু মামাকে দেখেছেন, যেটা আপনি একদম বলেছেন ছোটবেলা থেকে আপনি দেখেছেন, সাংগঠনিকভাবে আপনি অনেক বড় একটি সংগঠন আপনি নেতৃত্ব দেন, সেখানে অনেক বড় বড় অনুষ্ঠান হয়, সেটা দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, মানে সাংগঠনিকভাবে তার নেতৃত্বটাকে আপনি কিভাবে পেয়েছেন? উনি তো অনেক সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং আমাদের সাথে তো খুব সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তো যেটা প্রথম কথা যেটা বললাম, সময়ানুবর্তিতা, ওর কাছে দেখে এটা শিখেছি। এবং যে কোনো সংগঠনের যিনি মাথা থাকেন তার প্রথম এবং প্রধান দায়িত্বটা থাকে যে দিক নির্দেশনা দেওয়া, কিভাবে করলে কাজটা যথার্থ হবে এবং সফল হবে, সেইটি উনি কিন্তু একদম ধরে 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 এবং কখনো কখনো যে মিটিংয়ের মধ্যে প্রশ্ন করে জেনে নিতেন যে এই যে এই কাজটা হওয়ার কথা ছিল, এটা কিভাবে হলো। তারপরে এই যখন আমাদের এই যে বিশ্ববিদ্যালয়ের বিষয়টা, বিশ্ববিদ্যালয়টা একটা জিরো থেকে শুরু করে, হ্যাঁ, প্রতিটা পদে পদে প্রতিটা মিটিংয়ে তার দিক নির্দেশনা অনুসারে কাজ করে করে। এবং আমি দেখলাম যে যদিও উনি শিক্ষক, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের জ্ঞানও তার যথেষ্ট, মানে একটা কাজটা কিভাবে করলে সহজ হবে, কারা এটা করতে পারে, এই সমস্ত বিষয়গুলিতে ওনার যে জ্ঞান, খুঁটিনাটি বিষয়গুলো পর্যন্ত উনি খেয়াল করতেন। এবং আমি বলবো যে খালি খেয়াল করা না, সেই বিষয়ে যে পরামর্শগুলো দিতেন সেটি সঠিক পরামর্শ। ওই পথে গিয়েই কিন্তু প্রত্যেকটা জটগুলো যে লেগে যেত, প্রত্যেকটা জট খোলা গেছে, কারণ উনি যেভাবে বলতেন, হয়তো জটটা লেগে গেছে, তারপরে যখন মিটিংয়ে আসা হলো বললাম যে এই তখন উনি যে পরামর্শটা দিলেন সেটাই ঠিক, সেভাবেই কাজটা আলটিমেটলি সেই জটগুলো খোলা গেল। আমরা অনুষ্ঠান বলবো না, আমরা বলবো যে আজকে স্বজনের ভালোবাসায়, মানে আমার আপনার চেয়ে আপন যে জন, আপনাদের কাছে আসলে এরকমই সেই ভালোবাসার কথাটি আমরা শুনেছি। আমাদের প্রাণপ্রিয় একজন অভিভাবক, চ্যানেল আই পরিবারের সাথে যদি কথাটি বলতে হয় সেটার ক্ষেত্রে বলবো যে চ্যানেলের যত রকম অনুষ্ঠানগুলো হয়েছে, সম্মানিত দর্শক, চ্যানেলের যত বড় বড় অনুষ্ঠানগুলো হয়েছে, বিশেষ দিনের অনুষ্ঠান হয়েছে, প্রতিটি অনুষ্ঠানে আমরা দেখেছি সেই বড় মঞ্চটিতে এসে গুটি গুটি পায়ে সুন্দর করে দাঁড়িয়ে, একটু আগে যেটা বললেন আপনারা যে শুনলেন, যে প্রিসাইজলি তার বক্তব্যটি রেখে সবসময় অনুপ্রাণিত করেছেন চ্যানেলের পরিবারের কর্ণধারদেরকে, চ্যানেলের পরিবারের প্রতিটি সদস্যকে, এবং প্রত্যেকটা সদস্যই তার কাছে গিয়ে সেই সুন্দর হাসি মাখা মুখটি সবসময় পেয়েছেন। তো আমরা যেটা বলি যে চলে যাওয়া মানে প্রস্থান নয়, আর সব প্রস্থানই প্রস্থান নয়। কিছু কিছু প্রস্থান আছে যে প্রস্থানটি সবসময় আলোর মতো করে নিজের জায়গাটি রেখে অনেকজনকে আলোকিত করে, আলোকিত করবার পথ তৈরি করে রেখে তিনি অন্য আরেকটি জগতে চলে যান, কিন্তু তিনি থেকে যান অনেকের মাঝে। এভাবেই আমাদের শ্রদ্ধেয় স্যার থাকবেন, আমাদের জাতীয় অধ্যাপক থাকবেন, আমাদের রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ দার্শনিক, একজন চিন্তাবিদ, যারা লেখাপড়া নিয়ে ভেবেছেন, যারা জাতি গঠনে ভেবেছেন, যারা সুন্দর শিক্ষক, শিক্ষা, ছাত্র শিক্ষার জগৎটি নিয়ে ভেবেছেন, তাদের একজনকে আমরা সবসময় এইভাবেই ভালোবাসবো, আমরা জানবো। রেজনা চৌধুরী বন্যা, আপনার যদি কোনো শ্রদ্ধা নিয়ে একটি গান খালি গলায় 2টি লাইন 4টি লাইন যদি আপনি তার জন্য নিবেদন করেন। হ্যাঁ, আমি আসলে আমার শ্রদ্ধাটা জানাতে চাই। ভেতরে একটা কান্না আসছে, কিন্তু সব চলে যাওয়াতে কান্না আসে না, এটা বিশ্বাস করি। সেখানে শ্রদ্ধাটা আপনি যদি নিবেদন
গোল্ডেন স্পট টিএমটি বার এই রডে দম আছে। আমার রেকমেন্ডেশন, আমার আস্থা গোল্ডেন স্পট, সত্যহিতে দৃঢ় ভবিষ্যৎ। গোল্ডেন স্পট। পকেটে পকেটে ব্যাংক, পকেটে পকেটে রকেট। টাকা পাঠান রকেট থেকে রকেটে। রকেট অ্যাপ থেকে সেন্ড মানি সম্পূর্ণ ফ্রি। রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। রোগবাহী জীবাণু থেকে রক্ষা পেতে আমাদের সকলের নিয়মিত হাত ধোয়া উচিত। আসুন আমরা সকলকে এই